আমরা একটা সোর্স অফ ইনফরমেশন পেয়েছি রিপন ভাইয়ের কথা মতো ইটস ভেরি অথেন্টিক, তাহলে সেই মন্ত্রণালয়কে অনুরোধ করব রিপন ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করুন। কারণ এটা তো একটা চারটিখানি কথা নাই, একবারে অনিয়ারে পাবলিক প্লেসে এসে রিপন ভাই যে চ্যালেঞ্জটা দিয়েছেন, এই চ্যালেঞ্জটি বাংলাদেশ সরকারের গ্রহণ করা উচিত আমার দেশের তরুণ মেধাবী সন্তানদের জন্য। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি বিভিন্ন কোটার পরীক্ষায় কমিটিতে আমি ছিলাম। একজন মেধাবী সন্তান তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তিনি ভর্তি হচ্ছেন 80 মার্ক, 82 মার্ক, 85 মার্ক দিয়ে, কিন্তু মুক্তিযুদ্ধ কোটা বা অন্য কোনো কোঠায় তিনি 40, 50, 60 পেয়েও তিনি ভর্তি হচ্ছেন। এই যে বৈষম্যটা, এই বৈষম্যর কাছ থেকে আমি তো বলছি আপনাকে যে আপনি বর্তমান বাস্তব, একটা সময় মুক্তিযুদ্ধ অনেক ছিল, অন্তর্বর্তীকালীন বিষয় আপনি কতদিন টানবেন, তার পক্ষে আপনি কি যুক্তি দেবেন, বরং আজকের যে সন্তান, আজকের যে মেধাবী সন্তানরা, তাদেরকে কেন আপনি ইন্ধন প্রলুব্ধ করছে? কেউ প্রলুব্ধ করছে না, তাদেরকে প্রলুব্ধ করছে তাদের বঞ্চনা, তাদেরকে প্রলুব্ধ করছে তাদের বঞ্চনার আগামীর সম্ভাবনাকে। সরকারি কলেজের কথা বলি, শুধু বিশ্ববিদ্যালয় না, সরকারি কলেজে যে বিসিএস যে লেকচারার হচ্ছেন, তার একটা বসার কখনো ক্ষেত্র বিশেষে একটা বসার জায়গা পর্যন্ত পান না, রুমে এসি তো দূরেই থাকলো। আপনি প্রশাসনে আপনি একজন যিনি বিসিএস দিয়ে প্রশাসন বা পুলিশ ক্যাডারে যাচ্ছেন, আমি কোনো তুলনা করছি না, আমি কোনো কম্পেয়ার করছি, তারা পাক আরো পাক। আপনি সেই কলেজ শিক্ষকের অবস্থানগত অবস্থা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্যের জন্য কি, এই শোষণের জন্য আমরা কি দেশ স্বাধীন করেছি? শুধু এতটুকু বলতে চাই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে যত দোষ নন্দ ঘোষ। এখন বিএনপি হয়ে গেছে রিপন ভাইদের ভাষায় নন্দ ঘোষ। আমার মাহমুদ ভাই বললেন যে সবারই সমর্থন করা উচিত, এটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন, এবং আমি রিপন ভাইকে সাধুবাদ জানাই। রিপন ভাই কিন্তু এই ছাত্রদের আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনকে উনি শতভাগ সমর্থন করেছেন বর্তমান বাস্তবতার বিবেচনায়। তাহলে যদি রিপন ভাই সমর্থন করেন, আমি একজন শিক্ষক সমর্থন করি, মাহমুদ ভাই সমর্থন করেন, তাহলে আমার যে রিপন ভাই অনেক গবেষণা করেছে এটা নিয়ে, মানে না উনি আমার গবেষণা একটু বলি, তাহলে আমার গবেষণা নাই, আমি শুধু এতটুকু বলি যে রিপন ভাই 56% কোটা আর 44%, 46% মেধা, 44%, এটি কোন বাস্তবতায় এটি আমার দেশের জন্য এই সমসাময়িক বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। এটি আমাদেরকে সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, নৈতিক মানুষ হলে মানতে হবে। উনি যে নৈতিকতার কথাটা বলেছেন, নৈতিক মানুষ হলে, কারণ 2% মানুষের জন্য 30% কোটা হতে পারে, 0.5% মানুষের জন্য 1% কোটা হতে পারে না। এটা তো একেবারেই অসামঞ্জস্য। আর আমি একটু কথা বলি হাসিনা আপা, সেটি হলো যে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমি যে ফিল্ডের মানুষ নই, সেই ফিল্ডে কথা বলাটাকে আমি খুব ভয় পাই আর কি, যেটা ভুল ব্যাখ্যা হতে পারে। আমার রিপন ভাই কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন, কিন্তু আমি যতটুকু কোরআন হাদিস বা ধর্ম নিয়ে আমার যতটুকু জানাটানা আছে, কোন ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে না। ধর্ম, ধর্মীয় গ্রন্থ মানুষের মধ্যে সাম্যতা, ন্যায় বিচার, সুশাসন এগুলা নিশ্চিত করে। অতএব হঠাৎ করে একটা আয়াত বলে আমি বললাম যে তোমাদেরকে 4টা গ্রন্থ করেছি, তোমরা একজন আরেকজনকে দেখবা, এর আগে পিছে নিশ্চয়ই আরো কিছু না কিছু আছে, তার প্রেক্ষিতে এটা বলা হয়েছে। আমি মনে করি কোরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জাতির জন্য একটি উপহার আল্লাহর পক্ষ থেকে, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এবং সেখানে অসাম্যতার বাণী প্রচার করা হবে এটি অন্তত বিশ্বাস করতে পারছি না বলে আমি খুবই দুঃখিত, এবং আমি এটা দুঃখ প্রকাশ করছি এই ধরনের ব্যাখ্যায় আর কি। দেখেন রিপন ভাই একটা কথা বলেছেন যে ছাত্রদের দাবি যৌক্তিক, কিন্তু তাদের আন্দোলনকে মনে হচ্ছে যে কারো না কারো দ্বারা প্রলুব্ধ হয়েছেন উনি নিশ্চিত করে বললেন। তাহলে উনি যদি মনে করে থাকেন, তাহলে ওনার কাছে তথ্য আছে, উনি এটি গবেষণা চালান, এবং উনি যখন কথা বলেন আমি ধরেই নিই যে উনি গবেষণালব্ধ তথ্য বা তথ্যবহুল একটি তথ্য। আমি সরকারি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে রিপন ভাইকে রাষ্ট্রীয় সাক্ষী বা রাজ সাক্ষী বানিয়ে এদের মধ্যে যদি কোটা সংস্কার আন্দোলনহীন বাদে যদি সরকার উৎখাতের কোনো আন্দোলন থাকে, রিপন ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে রাজ সাক্ষী বানিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক, কিন্তু দয়া করে যেন আমার কমলমতি ছাত্রদেরকে ভিক্টিমাইজ করা না হয়, এটি সরকারকে আমি অনুরোধ করবো আজকে এখান থেকে। 2 নম্বর কথা, আমার রিপন ভাই 3বার একটা শব্দ বলেছেন, ফ্রড অ্যান্ড ফ্রড। একজন মানুষ যখন একটি কথার উপরে 3বার বলেন, তখন ধরে নিতে হবে উনি শতভাগ নিশ্চিত, কারণ কোনো পার্সেন্টেজ উনি বাকি রাখেননি, কেউ 90%, 80% আমরা বলি। তাহলে রিপন ভাই, আমি এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে যারা আমার দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে ক্ষতি করছে,
খারাপ করছে, দেশের মর্যাদা নষ্ট করছে এবং আমার মেধাবী শিক্ষিত সন্তানদেরকে বিদেশে যাওয়ার পথকে রুদ্ধ করছে, রিপন ভাইকে রাজসাক্ষী মেনে তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিক। আমার দেশের এই তরুণ মেধাবী সন্তানরা যেন বিদেশে যাওয়ার পথ রুদ্ধ না হয় সেই ব্যবস্থাটা সরকার করুক, রিপন ভাই সেখানে রাজসাক্ষী হবে, এটি সরকারকে আমি অনুরোধ করব। 2 নম্বর কথা হলো যে দেখেন, আমার কথা হলো বিএনপি যে কোনো যৌক্তিক আন্দোলন, বিএনপি কেন, আমার কথা হচ্ছে যে মন্ত্রণালয় আছে কিন্তু কিভাবে দালালরা মানে দিনের পর দিন গজাচ্ছে, এই তথ্যটা এই তথ্য তো রিপন ভাইয়ের কাছে আছে, কারণ সবগুলো উনি একটিও করে জেনারেলাইজ করছেন যে বাংলাদেশের সবগুলো। আমার কথা হচ্ছে যে রিপন ভাইয়ের কাছে থাকুক, কিন্তু আমাদের মন্ত্রণালয়গুলো কি করে? ওই যে আমি এই জন্য বলছি মন্ত্রণালয় তো সক্ষমতার পরিচয় দিতে পারেনি। তাহলে যেহেতু আমরা একটা সোর্স অফ ইনফরমেশন পেয়েছি রিপন ভাইয়ের কথা মতো ইটস ভেরি অথেন্টিক, তাহলে সেই মন্ত্রণালয়কে অনুরোধ করব রিপন ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করুন। কারণ এটা তো একটা চারটিখানি কথা নাই, একবারে অনিয়ারে পাবলিক প্লেসে এসে রিপন ভাই যে চ্যালেঞ্জটা দিয়েছেন, এই চ্যালেঞ্জটি বাংলাদেশ সরকারের গ্রহণ করা উচিত আমার দেশের তরুণ মেধাবী সন্তানদের জন্য। রিপন ভাইকে একটা কথা বলি, একটা ট্রেনিং আছে শিক্ষায়, একটা এডুকেশন আছে। রিপন ভাই এডুকেশন মানুষের দক্ষতা বৃদ্ধি করে না, এডুকেশন মানুষকে শুধুমাত্র জানায় যে হাউ টু নো, কিভাবে মানুষ জানতে হয়। এডুকেশন সবসময় মানুষের কি করে, কি আচরণ করবে সে আচরণগত বিহেভিয়ারটাকে পরিবর্তন করতে শেখায়, কিন্তু ট্রেনিং মানুষের দক্ষতা বৃদ্ধি করা শেখায়। আমার চাকরির ক্ষেত্রে বাংলাদেশে দক্ষতার ভিত্তিতে চাকরি হয় কথাটি সঠিক নয়। কথা হলো যে আপনি পিএসসি বা যে সমস্ত সরকাররা চাকরি দেয়, আপনি অনেকগুলো কথা বললেন নৈতিক, হ্যাঁ এগুলো দেখতে হবে। আগে দেখা হতো তার প্রিভিয়াস হিস্ট্রি দেখা হতো, এখন দেখা হয় তিনি সরকারি দল করেন কিনা, তিনি অন্য কিছু করেন কিনা, ডিএনএ টেস্ট করা হয় শুনি, মানুষ হাস্যরস করে বলে যে যদি সরকারি দলের সাথে যদি ম্যাচ করে চাকরি হয়, না হলে চাকরি হয় না। আমার কাছে কোনো প্রমাণ নাই ভাই, আমি পাবলিক পারসেপশন যখন গ্রামে যাই, আমার ছাত্ররা যখন আসে তখন তারা বলে। এখন আমার প্রশ্ন যেটা হলো যে আপনি পিএসসি যে চাকরি দিবে সেখানে তো কি কি শর্তে চাকরি দিবে, এই শর্তগুলো সুস্পষ্টভাবে উল্লেখিত আছে যে তার বাংলা পরীক্ষা কত হবে, ইংরেজি পরীক্ষা কত হবে, বা সাধারণ জ্ঞান পরীক্ষা কত হবে, ইংলিশ কত হবে। সেই পরীক্ষায় কমপ্লিট করার পরে একজন ছাত্র 45 পেয়ে যে কোনো একটা কোটায় চাকরি পাচ্ছেন, যার কোটা নেই তিনি 85 নাম্বার, 60 নাম্বার, 70 নাম্বার পেয়ে চাকরি পাচ্ছেন না। এটিই বৈষম্য, এটিই মেধাবীদেরকে বঞ্চিত করার একটি অপকৌশল, এটিই দরকার। কিন্তু স্বাধীনতার মূল চেতনায় তো সেই কথাটা নেই, সংবিধানে তো আমার কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ একবার নাই। আমার সাংবিধানিক অধিকার হলো প্রত্যেকটি নাগরিক তার সবাই সমান অধিকার পাবে। আপনি ইসলামের কথা বলছেন, রিপন ভাই আমার জন্য কবর 3.5 হাত, আপনার জন্য কবর 3.5 হাত। আমার জন্য মসজিদে দাঁড়ালে আমার পাশে যদি যে মুসল্লিটা দাঁড়ায় তিনি রিক্সাওয়ালা না ভ্যানওয়ালা, আমার দেখিয়ে নাক শিখটানোর কোনো সুযোগ নাই। এটাই ইসলামের সাম্যতা, এটাই ধর্মের সাম্যতা। মন্দিরে গেলে কে বড় লোক কে ছোট লোক এটা দেখা হয় না, গির্জায় গেলে দেখা হয় না। আপনার কাছে সংক্ষেপে যদি জানতে চাই, হ্যাঁ হাজার সংক্ষেপে শিক্ষকদের বিষয়টা যদি একটু আসেন। কোনটা বিষয় আপনার? শিক্ষকের আন্দোলন, মানে শিক্ষকের বিষয়ে আসবো। এই জন্য আমি রিপন ভাইকে শুধু এতটুকু বলবো, দেখেন আপনি বললেন যে আজকে নৈতিক রাজনীতিবিদ তৈরি হচ্ছে, আমি একমত, 100% একমত সাথে। 17 বছর 16 বছর ক্ষমতায় কেন ছাত্র সংসদ নির্বাচন দেন না রিপন ভাই? তাহলেই তো দক্ষ নেতৃত্ব তৈরি হতো, আরেকজন আমানুল্লাহ আমাল তৈরি হতো, আরেকজন রেজবি আহমেদ তৈরি হতো, আরেকজন ওই যে আমাদের আব্দুর রহমান তৈরি হতো, আরেকজন জাহাঙ্গীর কবির নানক তৈরি হতো। তৈরি করতে দিচ্ছেন না তো, কিসের ভয় আপনাদের? করেন না তো, এগুলো তোমার বলবে। তারপর আপনি বললেন যে রাজনীতিবিদরা রাজনীতি করতে পারছে না, হ্যাঁ 100% আপনার সাথে একমত। এই সরকার পার্লামেন্ট মেম্বারদের 67% হলো নন পলিটিশিয়ান ব্যক্তি। কারা করছে ভাই? আমি আপনি করছি, সেগুলো তো আপনাকে বলতে হবে। এই সুযোগগুলো কারা বন্ধ করলো? তারপরে দেখেন আপনি এই যে আপনাকে জানো যে চাকরি পরীক্ষাতে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন কোটার ভেতরে আছে, সেজন্য সে কম নাম্বার পেয়ে তুলনা। আমি এবার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি বিভিন্ন কোটার পরীক্ষায় কমিটিতে আমি ছিলাম। একজন মেধাবী সন্তান তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তিনি ভর্তি হচ্ছেন 80 মার্ক, 82 মার্ক, 85 মার্ক দিয়ে, কিন্তু মুক্তিযুদ্ধ কোটা বা অন্য কোনো কোঠায় তিনি 40, 50, 60 পেয়েও তিনি ভর্তি হচ্ছেন। এই যে বৈষম্যটা, এই বৈষম্যর কাছ থেকে আমি তো বলছি আপনাকে যে আপনি বর্তমান বাস্তব, একটা মুক্তিযুদ্ধ অনেক ছিল, অন্তর্বর্তীকালীন বিষয় আপনি কতদিন টানবেন, তার পক্ষে আপনি কি যুক্তি দেবেন? বরং আজকের যে সন্তান, আজকের যে মেধাবী সন্তানরা, তাদেরকে কেন আপনি ইন্ধন প্রলুব্ধ করছে? কেউ প্রলুব্ধ করছে না, তাদেরকে প্রলুব্ধ করছে তাদের বঞ্চনা।
তাদেরকে প্রলুব্ধ করছে তাদের বঞ্চনার আগামীর সম্ভাবনাকে। এই জায়গাতে এই শ্রদ্ধাটুকু করা দরকার। আপনি আপনি সন্তানের কাছে যাবেন না, আপনার কাছে আপনি রাষ্ট্রীয় সাংবিধানিক দায়িত্ব যে আপনার রাষ্ট্রের মধ্যে যদি কখনো কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যা সমাধান করার উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে। এই সমস্যার সমাধান করার উদ্যোগ ছাত্ররা নেবে না, এই সমাধান করার উদ্যোগ অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং রাষ্ট্রকে সমাধানের পথ বাতলিয়ে দিতে হবে। এই কথাটা রিপন ভাই, সেটা সংসদ হতে পারে, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে পারে, অথবা শিক্ষাবিদ হতে পারে, এই সুযোগটা তৈরি করতে হবে। আজকে কেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে সহাবস্থান নিশ্চিত নেই? কেন বিশ্ববিদ্যালয়ে একটি দলের কাছে জিম্মি হয়ে গেছে? কেন আজকে ছাত্র সংসদগুলো নির্বাচিত হয় না? এই প্রশ্নগুলো করা দরকার। কোনো বিএনপি আওয়ামী লীগ দরকার নেই, আপনার এই প্রশ্নগুলো করেন রাষ্ট্রকে। এই বিষয়গুলো আমাদের নিতে হবে। আরেকটি কথা শুধু এতটুকু বলতে চাই, আপনি শিক্ষক রাজনীতির কথা বলছেন, আমি একজন শিক্ষক। আমি আজকে সত্যি আমার ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে আমার খুব লজ্জা লাগে। রাজনীতি না, শিক্ষক আন্দোলন। কারণ দেখেন, আমি এই সাবকন্টিনেন্ট বিশ্বের বহু দেশে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল আছে। আমি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছি না, আমি আজকেও এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শুধুমাত্র পক্ষে কথা বলবো না, আমি বলবো শিক্ষা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, শিক্ষাঙ্গনে যারা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত প্রত্যেকটা শিক্ষকদের জন্য, আমার ভারত, আমার শ্রীলঙ্কা, আমার নেপাল এবং যে রাষ্ট্রকে সকাল বিকাল গালি দিয়েছে এই পাকিস্তানে, তাদের জন্য যদি আলাদা বেতন স্কেল থাকতে পারে তাহলে 53 বছরের বাংলাদেশে কেন সেই বেতন স্কেল থাকে না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 যে বাজেট দিলেন, সেই বাজেটের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ ছিল 4% জিডিপি। কেন সেই স্বাধীনতার 53 বছর পরে সেই শিক্ষাই বাজেট 1.69 নেমে আসলো বা 1.68 নেমে আসলো? এই প্রশ্নের জবাব কে দেবে? আজকে আপনি দেখছেন যে একই সাথে যোগদান করে আপনি যদি মনে করেন সর্বজনীন পেনশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। প্রথমে দেখেন এই পেনশন স্কিম যখন ঘোষণা করা হয় হাসিনা আপা, তখন বলা ছিল সরকারের পক্ষ থেকে যে যারা পেনশনের আওতায় নেই, চাকরি করে বা চাকরি করে না, ব্যবসা করে, তারা যদি এই জাতীয় পেনশন কেনে আসতে চায় তাহলে তারা সেখানে আসতে পারবে। আমরা তো পেনশনের আওতায় ছিলাম। বা যারা এই যে প্রত্যয়ের আন্ডারে যারা থাকলো প্রায় 432টি সংগঠন বা 430টি সংগঠন, তাহলে সেই সংগঠনগুলা তারা তো পেনশনের মধ্যেই ছিল, পেনশনের আওতার মধ্যেই ছিল। আপনি যদি আনতে চাইলেন তাহলে আপনি যারা সরকারি চাকরি করে তাদেরকে আপনি সম অধিকারের কথা বলছেন, আপনি সর্বজনীন কথা বলছেন, তাদেরকে আপনি আলাদা করে রাখলেন কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কথা, এই যে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি দিলেন, বিদ্যমান আইন অনুযায়ী আমি আপনার রিটায়ারমেন্ট আমি গ্র্যাচুইটি পাবো। আমি যদি প্রত্যয় যাই আপনি সেই গ্র্যাচুইটি আমি 1 টাকাও পাবো না, আমি চলে যাব। আপনি আমাকে বলছেন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ফাইন, আপনি করেন, কোনো অসুবিধা নেই। আপনি সরকারের কর্মচারীদের করেন বা রাষ্ট্রের যে সমস্ত চাকরিজীবী আছে প্রত্যেকের জন্য সেটা করেন, শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পিছনে কেন? আপত্তিটা সেই জায়গায়। আপনারা দেখেন আপনার রিটায়ারমেন্ট আমি বা আমার নমিনি আমি তো আজীবন পাবো, আমার বর্তমানে আমার স্ত্রী আজীবন পেনশন পাইতেন, কিন্তু আপনি এখন বলে দিলেন যে প্রিন্সিপাল ব্যক্তির 70 বছর পর্যন্ত আপনি পাবেন। মানুষের তো টাকার প্রয়োজনই হয় 70 বছরের পরে হাসিনা পা, তাহলে বা 75 বছর, তাহলে আপনি 75 বছর পরে যে আমার স্ত্রী যদি বেঁচে থাকে বা যদি আর একটা ভাইয়ের স্ত্রী যদি বেঁচে থাকে তখন সে কার উপর নির্ভরশীল হবে? এই যে বিষয়গুলো যেগুলো রয়ে গেছে। তারপরে দেখেন আপনি এখন যে বিদ্যমান পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে প্রত্যেকটা পেনশনই উনি কিন্তু বোনাস পান, ঈদের বোনাস, পয়লা বৈশাখের বোনাস, এটি উনি আর পাবেন না। তারপরে আমি যদি আর্নলিভ যেটা আছে সেই আর্নলিভ যদি আমি রাষ্ট্রের কাছে বিক্রি করে দিই তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাই। এখন সেই আর্নলিভ থাকবে না। আপনি এতগুলো সুযোগ সুবিধা একবারে কাটেল করে দিলেন বিশ্ববিদ্যালয়দেরকে। তারপর আরেকটি কথা, 2015 সনে যখন স্পেস স্কেল ঘোষণা করা হলো তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু 1 গ্রেড নিচে নেমে দেওয়া হলো। তাহলে আপনি সচিবদের ক্ষেত্রে আপনি সিনিয়র স্কেল দিলেন, আপনি পুলিশদের সিনিয়র স্কেল দিলেন, আপনি অন্য চাকরিদের সিনিয়র স্কেল দিলেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই রাষ্ট্রের এমপ্লয়, রাষ্ট্রের শিক্ষক, তাদের সিনিয়র স্কেলটুকু আপনি দিলেন না কেন? এই যে বঞ্চনার যে জায়গাটুকু, আপনি যদি সবার জন্য এটা করতেন এক রকমের ছিল। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখে দেখে আপনি এই কাজটি করবেন কেন? মেধাবীরা এই পেশায় আসবে কেন আসবে? হয়তো আপনি বলতে পারেন আপনি তো ইচ্ছা করে নিয়েছেন। হ্যাঁ, ইচ্ছা করে আমি নিয়েছি, আমার সম্মানের জায়গায় যে আমার ওই সিনিয়র স্কেল থাকবে, আমার মর্যাদার জায়গায়। সেই সমস্ত কিছু ভুলণ্ঠিত করে যখন একজন একই তুলনামূলকভাবে কম মেধা সম্পন্ন একজন মানুষ, যখন আপনি সরকারি কলেজের কথা বলি, শুধু বিশ্ববিদ্যালয় নয়, সরকারি কলেজে যে বিসিএস যে লেকচারার হচ্ছেন
তার একটা বসার কখনো ক্ষেত্র বিশেষে একটা বসার জায়গা পর্যন্ত ওনারা পান না। রোমে এসি তো দূরেই থাকলো, আপনি প্রশাসনে আপনি একজন যিনি বিসিএস দিয়ে প্রশাসন বা পুলিশ ক্যাডারে যাচ্ছেন, আমি কোনো তুলনা করছি না, আমি কোনো কম্পেয়ার করছি, তারা পাক, আরো পাক।